ব্যস্ত নগর জীবনে রুটিন মাফিক কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই ঢাকার আশেপাশের কোনো দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন। একঘেয়েমি দূর হওয়ার পাশাপাশি ইতিহাস ঐতিহ্যের সান্নিধ্য পাবেন খুব কাছে থেকে। এতে করে বয়স্কদের রিফ্রেশমেন্টের সাথে সাথে পরিবারের ছোট বাচ্চাদের অনেক কিছু স্বচক্ষে দেখা এবং শেখা হয়ে যাবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দিবে। ঢাকার কাছাকাছি পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে অন্যতম হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ও পানাম সিটি। সাপ্তাহিক যে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও ও পানাম সিটি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। আজকে আর আমার পিছনে যে একটা স্থাপত্য দেখতে পাচ্ছেন, বড় সর্দার বাড়ি, বিখ্যাত বড় সর্দার বাড়ি, এবং 20 কোটি টাকা ব্যয়ে সরকার এই বড় সর্দার বাড়িকে আগের অবস্থায় ফেরত নিয়ে এসেছেন। কোরিয়ান কোম্পানির সহায়তায় এই কাজটি করা হয়েছে। এই বড় সর্দার বাড়িতে ভিতরে প্রবেশ করা যায়, সেক্ষেত্রে দেশীয় পর্যটকদের জন্য 100 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা করে টিকিট ধার্য করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই জাদুঘরটি ঘুরবো এবং আপনাদেরকেও এই ঘোরার অভিজ্ঞতার কথা আপনার শেয়ার করব। চলুন। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস আর ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন ব্যবসায়ী। তখন থেকে পরিচিতি পায় এই বড় সর্দার বাড়ি। নওগাঁ ও পাহাড়পুর থেকে অভিজ্ঞ 150 জন নিপুণ রাজমিস্ত্রি দক্ষ হাতের ছোঁয়ায় আদিরূপে ফিরে এসেছে বাড়িটির সৌন্দর্য। প্রাসাদের পশ্চিম দিকের উপরে রাজমুকুট পরা চিহ্ন, এর প্রতি তলায় 7টি করে তোরণ এবং কার্নিশের লতাপাতার মনোরম কারুকাজ। পশ্চিম পাশে পুকুরে আছে শান বাঁধানো ঘাট, আর সেই ঘাটে পা ডুবিয়ে বসে থাকার অনুভূতি সত্যি রোমাঞ্চকর। এখানে বসে আনন্দ অনুভব করে যেতে পারে যে কেউ। সেই আনন্দের অংশীদার হতে আমরাও এই শান বাঁধানো পুকুর ঘাটের সিঁড়ি বেয়ে নিচে নেমেই হয়ে গেলাম। এই পুকুরের মাছেরা যেন দল বেঁধে আমাদের স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়ল। ঐতিহাসিক সোনারগাঁ শুধু 150 বছরের পুরানো স্মৃতি বিজড়িত ধ্বংসাবশেষ নগরী নয়, এর সাথে জড়িয়ে আছে একটি স্বাধীন জাতির আত্মপরিচয়ের অনুভূতি। ইতিহাসের আবহমান ধারায় অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে এই অনুভূতি আরও সুদৃঢ় হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল লোকশিল্প জাদুঘর। চলুন আমরা জাদুঘরটা দেখে আসি। সোনারগাঁ আজ এমন একটি নামে পরিণত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য ও লোক সংস্কৃতি এক যোগে প্রকাশ পাচ্ছে। সোনারগাঁ এককালে ব্যবসায়, শিক্ষায়, দীক্ষায়, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও কারুকার্যে ছিল বিশ্বের সেরা। সোনারগাঁয়ের মসলিন কাপড় ছিল সারা বিশ্বে সমাদৃত। কথিত আছে বাংলার প্রথম মসজিদ সোনারগাঁয়ের গোয়ালদি গ্রামে নির্মিত হয়।
যা ইতিহাসে মুসলিম উম্মার স্বাক্ষর বহন করছে। সোনারগাঁ হতে পাঞ্জাব পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শের শাহর আমলে নির্মিত হয়। এখানে রয়েছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, রয়েছে 5 পীরের দরগাহ সহ অসংখ্য গুণীজনের স্মৃতি। সোনারগাঁয়ের এই লোকশিল্প জাদুঘরটি ঘুরলে আপনি সোনারগাঁয়ের সে ঐতিহ্য সম্পর্কে অনেকটাই বুঝতে পারবেন। উৎসবের আয়োজন করেছে এখানকার কর্তৃপক্ষ। এক মাসব্যাপী লোকশিল্প উৎসব উপলক্ষে সোনারগাঁয়ের এই জাদুঘরটি সাজছে এক বর্ণিল সাজে। সুর, পাল, সেন ও দেব রাজাদের আমলে গোড়াপত্তন হলেও সোনারগাঁয়ের সমৃদ্ধ এবং গৌরব উজ্জ্বল যুগের শুরু হয় 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের আমল থেকে। 1338 খ্রিস্টাব্দে তিনি স্বাধীনতা ঘোষণা করলে সোনারগাঁ স্বাধীন বাংলার রাজধানীতে পরিণত হয়। পরে গিয়াসউদ্দিন আজম শাহ, শের শাহ, ঈসা খাঁ পর্যায়ক্রমে সোনারগাঁ রাজত্ব করেন। সোনারগাঁ নামকরণের ইতিহাস রহস্যাবৃত। কারো কারো মতে উপমহাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় সোনারগাঁ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিটি শিক্ষানবিশ সেকালে স্বর্ণের টুকরো হিসেবে আখ্যায়িত হতেন এবং তাদের স্মরণে নামকরণ হয়েছিল সোনারগাঁ বা সুবর্ণ গ্রাম। ডক্টর নিহার রঞ্জন রায় তার বাঙ্গালার ইতিহাস গ্রন্থে বলেন, প্রাচীন নিম্নবঙ্গে বা আশেপাশে কোনো সোনার খনি ছিল, অথবা বুড়িগঙ্গার বা সুবর্ণ গ্রামের পার্শ্ববর্তী নদীগুলোতে সোনার গুঁড়ো ভেসে আসত। এই স্বর্ণপ্রাপ্তির ফলে সুবর্ণ গ্রাম বা সোনারগাঁ নামকরণ হতে পারে। কিংবদন্তি আছে যে এখানে কোনো এক সময় স্বর্ণের বৃষ্টি হয়েছিল এবং এরপর থেকে এই স্থানের নামকরণ হয়েছে সুবর্ণ বা সোনারগাঁ। কথিত আছে বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর স্ত্রীর নাম ছিল সোনা বিবি। এই সোনা বিবি থেকেই সোনারগাঁর নামকরণ হয়েছে সোনারগাঁ। ডিয়ার ভিউয়ার্স, এই সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে আসলে এখানে পাবেন গ্রামীণ পরিবেশে সময় কাটানোর সুযোগ, বাঁশের সাঁকো, লেকে বোটিং করার সুবিধা এবং সম্পূর্ণ নিরিবিলি একটি শান্তিময় পরিবেশ। ডিয়ার ভিউয়ার্স, এবার বলে দিচ্ছি কিভাবে এই সোনারগাঁয়ে আসবেন। ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত বাস আছে। সার্ভিস অনুযায়ী জনপ্রতি 30 থেকে 45 টাকা ভাড়া। স্পেশাল বাসগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যায়, তাই ভাড়া একটু বেশি হলেও সময় অনেক কম লাগে। মোগরাপাড়া থেকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর পর্যন্ত অটোরিকশায় জনপ্রতি ভাড়া 10 টাকা, আর সরাসরি পানামনগরে গেলে জনপ্রতি ভাড়া 15 টাকা।
সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের জনপ্রতি টিকিট 50 টাকা এবং পানাম নগরীতে জনপ্রতি 15 টাকা টিকিট। ডিয়ার ভিউয়ার্স, ঘুরতে যাওয়ার আগে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত ক্যামেরা বা মোবাইল ফোন নিতে ভুলবেন না, কারণ এখানে ছবি তোলার জন্য আলাদা কোনো ভালো ব্যবস্থা নেই। যেহেতু সোনারগাঁ ঢাকা থেকে অনেকটাই নিকটবর্তী, তাই চাইলে বাসা থেকে রান্না করে হটপটে খাবার নিয়ে আসতে পারেন। এতে খরচ কম হবে এবং স্বাস্থ্যকর খাবারেরও নিশ্চয়তা পাবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যেন নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।